প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে একনিক সভা। ২১ বছর পর কাল মৌলভীবাজার যাচ্ছেন তারেক রহমান, নেতা কর্মীদের উচ্ছ্বাস। এবারে গ্রামগঞ্জ সব জায়গায় একটা আনন্দের একটা উল্লাস শুরু হয়েছে। আশা করি এখানে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন আসছেন আমাদের অনেক দাওয়া আছে, এই দাবি দাওয়াগুলো পূরণ হবে। দুবাইয়ে গ্রেপ্তার বেনজিরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বললেন উপদেষ্টা। বিমানবন্দরের ঘটনায় দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না। দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। ফ্যাসিবাদের আমলে কোনো বিরোধী দল ছিল না বললেন জামায়াত আমির। জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না দলটি। ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের সঠিক সিদ্ধান্ত বললেন স্বাস্থ্যমন্ত্রী। শিশু মৃত্যুতে অপরাধীদের ছাড় নয়। ৬টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। We should come at a point to punish all the people liable for all the bad incidences. আমদানি কমাতে জ্বালানি অনুসন্ধানে জোর দিচ্ছে সরকার। ৬৯টি কূপ খননের পরিকল্পনার বাস্তবতা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ১০০টা ওয়েলের একটা প্রোগ্রাম চলছে এবং এটার উপরে অনেকখানি নির্ভর করবে আমরা আমাদের দেশে স্থলভাগে গ্যাস পাবো কি পাবো না। সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র ও ইরান। শিগগিরই প্রকাশ দাবি ট্রাম্পের। হরমুজে সীমিত আকারের জাহাজ চলাচল শুরু। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনিক সভা গত ৯ জুন অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছিল। সেখান থেকে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ ২১ বছর পর আগামীকাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুটি উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট যাবেন তিনি। সেখান থেকে সড়ক পথে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। তার আগমন ঘিরে শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ, আসন বিন্যাস, প্রবেশ ও প্রস্থান পথ সহ পুরো মাঠের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ। আগামীকালকের এই প্রোগ্রামে অবশ্যই বাস্তবায়ন করবেন আমাদের এলাকার উন্নয়ন এবং যে রাস্তাঘাট যেভাবে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলোর বাস্তবায়ন হবে। এই জন্য আমরা উচ্ছ্বাসিত। শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় বাসতেছে। তো উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনে থেকে শুনবে, উনারে সম্বর্ধনা দিবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ সিরাজুল ইসলাম সিরাজ। কাল প্রধানমন্ত্রী জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ সোহান। আসলে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসছেন। আপনি জানেন চায়ের দেশ এবং পর্যটন জেলা হিসাবে খ্যাত এই মৌলভীবাজার জেলায় কিন্তু তারেক রহমান গত 4 মাস আগে কিন্তু মৌলভীবাজার শেরপুর এলাকায় কিন্তু কথা দিয়ে গেছিলেন নির্বাচনী জনসভায় যে তিনি নির্বাচিত হলে এখানে আসবেন। তার সেই কথা অনুযায়ী কিন্তু এই মৌলভীবাজারের আজকে শ্রীমঙ্গল এবং রাজনগরের
লোকদের কিন্তু আগামীকাল কিন্তু তিনি এই মাঠে এবং শ্রীমঙ্গল মাঠে, প্রথমে শ্রীমঙ্গলে, পরে মৌলভীবাজার এই মাঠে কিন্তু হতদরিদ্রদের মাঝে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। ফ্যামিলি কার্ড বিতরণ শেষে তিনি কিন্তু এই মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। মৌলভীবাজার জেলাবাসী এবং বিএনপির অঙ্গ সংগঠন বা নেতাকর্মী সাধারণ মানুষের প্রত্যাশা এবং দাবি হলো গিয়ে যে মেডিকেল কলেজ, পর্যটন জেলা ঘোষণা, শমশেরনগর বিমানবন্দর চালু সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু করবেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী আসার পরে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী এইসব বিষয়গুলো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাস্তবায়ন করবেন মেডিকেল কলেজ সহ অন্যান্য ইয়েগুলা। তাহলেই কিন্তু এই আশাতে কিন্তু আশার আলো দেখছেন প্রধানমন্ত্রীকে নিয়ে মৌলভীবাজারের মানুষ। এই ছিল আমি অপরদিকে আর জানিয়ে রাখি, আসলে দুটি মঞ্চই কিন্তু। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, এই স্মরণটাকে অন্যভাবে দেখছে না, ইতিবাচক ভাবে দেখা হচ্ছে না। ওখানে কিছু যেটাকে বলা হয় এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন ওটা স্মরণ হয়নি এবং ওইটা দিয়ে একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে, ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল, অবস্ট্যাকল তৈরি করার জন্য অথবা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। দেখবেন যে কোনো সময় আপনার ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ী ভাবে ছিল। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি, যে ওখানে গাছ লাগানো। বাস স্ট্যান্ড সরানো না, আমি একটু কারেকশন করি, আমি বুঝেছি আপনার প্রশ্ন। বিষয়টা হচ্ছে আমাদের ডিপো, যেমন ধরেন গ্যাপ, একটা বাস স্ট্যান্ডে 12 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা থাকছে। আমরা মনে করছি যে ডিপোতে বাস থাকবে, সে ছাড়ার কিছু আগে আসবে, এসে সে প্যাসেঞ্জার নিয়ে বাস স্ট্যান্ডের যে ইউজ সেটা হবে। কিন্তু দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওইটার পরিবর্তন চাচ্ছে। যেমন ধরুন মহাখালী বাস স্ট্যান্ড থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে যে জট তৈরি হচ্ছে বাসে, সেখানে সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না। সে 300 ফিটের আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, টেম্পোরারি ভাবে ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। দিল্লির বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এই ঘটনা কোনো চাপ তৈরি করবে না জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে। দেশের সম্মানের কথা বিবেচনা করে পরে দিল্লিতে প্রবেশের অনুমতি থাকলেও দেশে ফিরে এসেছেন বলেও জানান তিনি। আরও বলেন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এইরকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এই সরকারের অঙ্গীকার। এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ভুল নয়, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে হলি ফ্যামিলি হাসপাতালে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, যে হাসপাতালে দম বন্ধ করা পরিবেশ, শিশুর কান্নায় ডাক্তার নার্সকেও সাড়া দেয়নি, মাত্র অল্প সময়ের ব্যবধানে মৃত্যু হয়েছে 6 নবজাতকের, সেই হাসপাতালেরই লাইসেন্স বাতিল করা হয়েছে। অপরাধীরা কেউ ছাড় পাবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা হাসপাতালের লাইসেন্সটা বুক করেছি, আমরা যে শোকজটা করেছিলাম ওইখানে নাম্বারটা ইনঅ্যাডভার্টেন্টলি একটা ক্লারিক্যাল মিস্টেক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ ল।
আমরা যেটা লাইসেন্স বাতিল করেছি সেখানে নাম্বার দেওয়ার দরকার পড়ে না, আমরা বলছি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। একটা বেনিফিট পাই আসেন, এটা তো এই ক্ষেত্রে পাবেন আমার বিশ্বাস, কারণ আদালত জানে কি নির্মমভাবে মানে 6টা শিশু কি নির্মম পরিস্থিতিতে তারা মারা গেছে। এটা তো ভেরি সেন্সিটিভ ইস্যু, আদালত জানে। আমার বিশ্বাস এই বেনিফিট আদালত ওনাদেরকে দিবেন না, কারণ একটা ফৌজদারি মামলা হয়েছে ওনাদের বিরুদ্ধে ডিসিসির পক্ষ থেকে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সুহেল রানা ও স্বপ্না আক্তারের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য বিশেষ বেঞ্চের কার্যতালিকায় আনা হয়। এর আগে রবিবার আসামিদের জেল আপিল শুনানির গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা বাড়ছেই। সোমবার রাতে আবারও 3 জেলায় 11 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও সীমান্তবাসীর কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়। পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সীমান্তে প্রতিদিন বিএসএফ এর অবৈধ পুশিন চেষ্টা থামছেই না। এর ধারাবাহিকতায় সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নৌকা যোগে এক নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে স্থানীয় ও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এদিকে পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 4 জনকে বিজিবি এবং বাকি 3 জনকে আটক করেছে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা এখন শূন্য রেখায় অবস্থান করছে। 3 দিন ধরে কুড়িগ্রামের রৌমারীতে শূন্য রেখায় অনিশ্চয়তায় অবস্থান করছে আরও 9 জন। এছাড়া লালমনিরহাট, মেহেরপুর সহ বিভিন্ন সীমান্তে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। অবৈধ পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্যাস আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় মজুতে জোর দেওয়ার সরকারি মনোভাব ইতিবাচক। তবে বাজেটে যে বরাদ্দ তা দিয়ে 69টি নতুন কূপ খননের চিন্তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। তারা বলছেন জ্বালানি মজুত ব্যবস্থার উন্নয়ন জরুরি, সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতেও গুরুত্ব দিতে হবে। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে। বাংলাদেশে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের প্রায় 36% আসে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে। কাতার ও ওমান থেকে আমদানি হয় এর প্রধান অংশ। প্রয়োজন অনুযায়ী স্পট মার্কেট বা আন্তর্জাতিক খোলা বাজার থেকেও এলএনজি সংগ্রহ করে বাংলাদেশ। গত অর্থবছরে এই গ্যাস কিনতে ব্যয় হয়েছিল 58,000 কোটি টাকা। এমন বাস্তবতায় আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। গুরুত্ব দেওয়ার চিন্তা দেশীয় অনুসন্ধান এবং উত্তোলনে। প্রস্তাবিত বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বরাদ্দ বেড়েছে, পরিমাণ 2,349 কোটি টাকা। আমাদের 100টা ওয়েলের একটা প্রোগ্রাম চলছে এবং এটার উপরে অনেকখানি নির্ভর করবে আমরা আমাদের দেশে স্থলভাগে গ্যাস পাবো কি পাবো না। কিন্তু আমি যেটা লক্ষ্য করছি, এনার্জির পুরো সেক্টরের জন্য বরাদ্দ 2000 কত কোটি টাকা দেয়া হয়েছে। এইটা এই কাজের জন্য অপ্রতুল। সরকার 2028-এর ভিতরে 48টি কূপ খনন করতে চান বলে ঘোষণা দিয়েছেন, সেটির জন্য বরাদ্দ রাখার দরকার আছে। পাশাপাশি গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড বলে সরকারের কাছে 300 কোটি টাকার একটি ফান্ড রয়েছে, সুতরাং সেটিকেও কিন্তু এই পারপাসে ব্যবহার করার সুযোগ রয়েছে। টালমাটাল বিশ্ববাজারের তীব্র প্রভাব পড়ে বাংলাদেশের জ্বালানি বাজারেও। এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তাই বিশেষজ্ঞদের তাগিদ কৌশলগত মজুদের দিকে নজর দেওয়ার। এই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের দাম সাংঘাতিক বেড়ে যাচ্ছে এবং সাপ্লাইয়েরও শক হয়েছে। সো এইখানে আমরা বলেছিলাম যে তেলের মজুদ দরকার এবং সরকারও বলেছে 3 মাসের মজুদ করবে, এটা এখানেও বলেছে। কিন্তু এইটাও তো এই 2000 কোটি টাকার মধ্যে পড়ে।
তাহলে কিভাবে করবে এত কিছু? আগামীতে যদি নবায়নযোগ্য জ্বালানিতে বড় শিফট হয় এবং আগামীতে যদি ইভি কারের ব্যাপক বৃদ্ধি হয়, তাহলে কিন্তু এখন যা জ্বালানি চাহিদা রয়েছে তার থেকে বড় পরিমাণ কম জ্বালানির চাহিদা হবে ডিজেলের, অকটেনের, পেট্রোলের। সুতরাং এই জ্বালানি কাঠামোটি আগামী দিনে রিজার্ভ হিসেবে বিবেচিত হবে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন স্থলভাগে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে, তবে গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য প্রয়োজন বিদেশি অংশীদারিত্ব। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 1 সেপ্টেম্বর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আপিলের শুনানি হওয়ার কথা থাকলে অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে এই দিন ধার্য করা হয়। গত বছরের 25 আগস্ট সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে 1 সেপ্টেম্বর তা অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। 3 মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। এই রায়ের পর সুপ্রিম কোর্ট সচিবালয় কাজও শুরু করে। তবে বর্তমান সরকার অধ্যাদেশটি আইনে পরিণত না করায় বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট সচিবালয়। জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না জামায়াত, এমনটি জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলটি হলে সংসদ বিটের সাংবাদিকদের মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। বলেন, জুলাই সনদের দাবি সংসদে না হলে রাজপথে হবে। জামায়াত জনগণের দাবি ছেড়ে দেবে না বলেও জানান তিনি। বলেন, প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে সংসদে বিরোধী দল নোটিশ দিয়েছিল, এটা আলোচনায় সীমাবদ্ধ থাকলে তাদের উপকারে আসবে না জানিয়ে জামায়াত আমির বলেন, প্রবাসীদের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা এখনো করা হয়নি। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে জনগণের কথা বলার জন্য। আপনারা হয়তো ওই দুইটাই দেখতে পাচ্ছেন না, অতীতের যে ঐতিহ্য। এই জন্য কারো কারো কাছে মনে হতে পারে যে এটা কোন ধরনের বিরোধী দল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার পায়তারা নিয়ে বিভিন্ন গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদপত্র কালো দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, যেসব গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান দাবি করবে তাদের সরকারের শিল্প প্রতিষ্ঠানের আইন অনুযায়ী চলতে হবে বলে জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিভিন্ন গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। সেই এফোর্টটাকে যেন আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। সাংবাদিকতার এরকম উদ্ভাবনী এবং সৃষ্টিশীল পেশার মানুষরা সম্মিলিতভাবে সমস্যাকেও যেমন আপনারা পোস্টমর্টম করতে পারবেন, তেমনি সমস্যার সমাধানও আপনারা বের করতে পারবেন। দর্শক, একনেক সভা শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাস্তবে অগ্রগতিটা একটু বেশি, কিন্তু যে 6টি হয়নি তার যে কারণ তারা ব্যাখ্যা করেছেন, কিংবা সামগ্রিকভাবে এই যে দীর্ঘসূত্রিতা তার যে কারণ ব্যাখ্যা করেছেন, এটা একনেকের কাছে সন্তোষজনক মনে হয়নি। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী একনেকের বৈঠক থেকে আইএমএডি ডিভিশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এর আগেও কয়েকটি প্রকল্প নিয়ে তিনি তদন্তের নির্দেশনা দিয়েছেন এবং এই তদন্তগুলো থেকে আমরা যে জিনিসটা চিহ্নিত করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যা, দীর্ঘসূত্রিতা এবং ব্যয় বৃদ্ধির ঘটনা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেইগুলোর একটা সাধারণ জায়গাগুলো চিহ্নিত করা। অর্থাৎ আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইএমএডির সহায়তায় এই সিদ্ধান্ত, এটা আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করব, যে প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, প্রকল্প কেন এইরকম দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, কেন প্রায় ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে।
এইটাই আমাদের চিহ্নিত করতে হবে, এবং টাইম বাউন্ড এবং বাজেট বাউন্ড অর্থাৎ সময়ের মধ্যে এবং ব্যয় সীমার মধ্যে কিভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় তার সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করা হবে। কারণ আপনারা জানেন যে এই বর্তমান সরকার এই অর্থ বছরে 3 লক্ষ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু যদি আমরা অতীতের দিকে দেখি তাহলে দেখব যে প্রকল্প বাস্তবায়নের হার তাতে এইটা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদেরকে মোটেই ইঙ্গিত দেয় না। তো যেটা আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছি, সেটা হচ্ছে এই 5 বছর ব্যাপী একটি কৌশলপত্র আমাদের উন্নতি আগামী উন্নয়ন চিন্তা। সেই উন্নয়নের যে কৌশলপত্রটা নির্ধারিত হচ্ছে, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে, সেই ফ্রেমওয়ার্কের আলোকে যেহেতু এবার আমাদের বাজেট, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পথরেখাটা তৈরি হবে, এবং সেখানে যেহেতু একটা পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশনের একটা 3R স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেখানে প্রকল্প বাস্তবায়ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বাজেট বাস্তবায়নের যেমন চ্যালেঞ্জ থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এই আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জ। এটা আমরা খুব গুরুত্বের সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে, এবং সে কারণে পরিকল্পনা মন্ত্রণালয় যেহেতু প্রকল্পগুলোকে তদারকি একভাবে তার খুঁটিনাটি বিশ্লেষণ করে সেগুলোকে পাশ করে, একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয় যেহেতু মূল্যায়ন বিভাগ আছে যারা প্রকল্পগুলোর গুণগত মান এবং বাস্তবায়ন ইত্যাদি নিয়ে মূল্যায়ন করে, এই পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব আছে এই প্রকল্প বাস্তবায়নের প্রশ্নে আমাদের অগ্রগতি আনা। তো সেটা দর্শক, একনিক সভা শেষে ব্রিফ করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আমরা সরাসরি ছিলাম সেখানে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 3 জন। ভোরে উপজেলার নীলক্ষা ইউনিয়নের জবা মেম্বার ও আলাল মুন্সির গ্রুপের লোকেরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় একটি পক্ষকে বেআইনিভাবে হাতে অস্ত্র এবং পুলিশের পোশাক পরিহিত অবস্থায় হামলায় অংশ নিতে দেখা গেছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাজশাহীর আমের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং আম ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন। হাটে ঘুরে রাষ্ট্রদূত বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি ব্যবসায়ী ও চাষিরা রাষ্ট্রদূতকে আম উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা সম্পর্কে অবগত করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। 4 মাসের সংঘাত শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সমঝোতা স্মারক সইয়ের পর আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে সীমিত পরিসরে শুরু হয়েছে জাহাজ চলাচল। ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই পূর্ণ চুক্তি প্রকাশ করা হবে। শুক্রবার পুরোপুরি খুলবে হরমুজও। এমনকি আগামী 2 মাস এই নৌ রুটে কোনো টোল আদায় হবে না। তবে এই সমঝোতায় ক্ষুব্ধ ইসরায়েল। একে কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন নেতানিয়াহু। সংঘাত অবসানে মতৈক্যে পৌঁছার একদিন না পেরোতেই স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। রয়টার্স জানায়, ইলেকট্রনিকভাবে স্মারকটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ফ্রান্সের G7 বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, চলতি সপ্তাহেই চুক্তির বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে। আর শুক্রবার অনুষ্ঠিত হতে পারে এই সমঝোতার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান।
চুক্তির পর হরমুজ থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেয় এরই মধ্যে কয়েকটি ইরানি তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ ওই পথ অতিক্রম করেছে। ট্রাম্পের দাবি শুক্রবারের মধ্যে পুরোপুরি খুলে দেওয়া হবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ। এর মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স দিয়েছেন আরো স্বস্তির খবর। তেহরানের সঙ্গে 60 দিন ব্যাপী আলোচনায় হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপ করা হবে না। সমঝোতা অনুযায়ী জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরাও ইরানে ফিরবেন। তবে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতায় নাখোশ ইসরায়েল। এটিকে ইসরায়েলের কৌশলগত অবস্থানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার শঙ্কা, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে। আসমা তুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি সমঝোতা বিশ্বজুড়ে স্বস্তির বার্তা ছড়ালেও ইরানিদের মধ্যে কাটেনি সংশয়। বরং চুক্তির বাস্তবায়ন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংকটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান তারা। এদিকে এই সমঝোতায় যুদ্ধবিধ্বস্ত গাজার বিষয়টি না থাকায় হতাশ ফিলিস্তিনিরা। কয়েক মাসের সংঘাত শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা নতুন আশার আলো দেখাচ্ছে বিশ্বকে। তবে তেহরানের সাধারণ মানুষের চোখে এখনো অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। বহু বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে থাকা ইরানিরা বলছেন, এই চুক্তি স্থায়ী শান্তির নিশ্চয়তা নয়। গাজার পরিস্থিতি ভয়াবহ। কেন বিশ্ব বিষয়টি আমলে নিচ্ছে না আমি জানি না। আমরা চাই যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করা হোক। গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আমরাও বিধ্বস্ত অবস্থায় আছি। কারণ পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদের মতো বিষয়গুলো এখনো অমীমাংসিত। যখন আমাদের দেশ অবাধে বাণিজ্য ও অর্থনৈতিক আদান প্রদান করতে পারবে, তখনই যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখতে পারব। যুক্তরাষ্ট্রের উপর কখনো আস্থা করা যায় না, বারবার বিশ্বাস ভঙ্গের নজির আছে তাতে। এদিকে সমঝোতা চুক্তিতে গাজার সংকটের উল্লেখ না থাকায় হতাশ যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দারা। তারা বলছেন, ফিলিস্তিনিদের অধিকার ও গাজায় চলমান মানবিক সংকট আলোচনার বাইরে রেখে আঞ্চলিক স্থিতিশীলতা আসবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শকেরা, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।